সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানির দাম বাড়িয়ে যেভাবে গরিব মানুষের পেটে লাথি মারল বিএনপি সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা কেনার পদ্ধতি পাল্টে দেশে হামির প্রাদুর্ভাবের মুখে অন্তর্বর্তী সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রংপুরে আবারও ফিরে এলো মঙ্গার সেই পুরনো অন্ধকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শিক্ষককে হেনস্থায় অভিযুক্ত বিচারপতি, মেলেনি বিচার, উদাসীন সরকারও, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হত্যা চেষ্টা মামলায় হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান যুক্তরাষ্ট্র লড়াই, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৪১ জন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে আইনজীবীদের আবেদন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ঘিরে রিপোর্ট দিয়েছেন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। হাসিনা বলেন, এমন দুমুখ লোকেদের ভরসায় আমাদের বসে থাকলেও চলবে না। আমরা কেন এই নির্বাচনকে প্রহসন বলছি তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে হাজির করতে হবে। দলের নেতাদের হাসিনা বলেন, নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করুন। আওয়ামী লীগ নেত্রীর দাবি, তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ, তাতে তুমুল সাড়া দিয়েছেন। প্রসঙ্গত, আওয়ামী লীগ নির্বাচনের দিন থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। তারা বলেছে কোনোভাবেই ৬০% ভোটের হিসাব মেলান কঠিন। হাসিনার আমলে ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল বলে অভিযোগ আছে। এর আগে দলের এক সভায় সেই অভিযোগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ নেত্রী বলেন, এবার তো ১২ ফেব্রুয়ারির ভোট ১১ ফেব্রুয়ারি সন্ধে থেকে ব্যালট বাক্স বোঝাই করা হয়েছে। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। হাসিনা বলেন, ওই নিষেধাজ্ঞা দুটি কারণে অবৈধ। এক, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়। দুই, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকারের নির্দেশ কখনই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। মঙ্গলবারের বৈঠকে হাসিনা যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নেত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। এদিনের বৈঠকে তার কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাসী ধরা পড়েছে। মঙ্গলবারের বৈঠকের ভাষণে তিনি জোর গলায় দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয়
জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন না। তিনি অসুস্থ বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাইফুল আলম নাদেল, মির্জা আজম, মইবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। বিগত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক দলীয় অফিস খুলেছে, বেশ কিছু কর্মসূচিও লক্ষ্য করা যাচ্ছে। এদিনের বৈঠকে শেখ হাসিনার নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি ফের নয়া সমীকরণ দেখা মিলবে পদ্মাপাড়ের রাজনীতি? হাবিবুর রহমানের কথা দিয়েই শুরু করা যাক। মাসে ৫৮,০০০ টাকা বেতন পান, তারপরও এখন ধার করে সংসার চালাতে হচ্ছে তাকে। গরুর মাংস বন্ধ, ফল বন্ধ, ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বের হওয়া বন্ধ। এটা শুধু হাবিবুরের গল্প না, ঢাকার লাখো পরিবারের এখন একই অবস্থা। আর এই অবস্থা তৈরিতে বিএনপি সরকারের ভূমিকা সরাসরি এবং অনস্বীকার্য। ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে এই সরকার গ্যাস আর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ১ লাফে ৬০০ টাকা বাড়ল, ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে ২০ টাকা। এগুলো শুধু সংখ্যা না, এগুলো মানুষের থালা থেকে খাবার কমে যাওয়ার হিসাব। লাইজু বেগম গৃহকর্মীর কাজ করেন, ভাড়া বাসায় থাকেন, লাইনের গ্যাস নেই, সিলিন্ডার ছাড়া উপায় নেই। তার কাছে ৬০০ টাকা মানে অনেক কিছু। বিএনপি সরকার সেই হিসাবটা করেনি, করার প্রয়োজন মনে করেনি। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে সবজি থেকে ডিম সবকিছুর দাম বাড়ে। এটা অর্থনীতির প্রাথমিক পাঠ। বিএনপির নেতারা এই পাঠ জানেন না এমন দাবি করলে সেটা হাস্যকর হবে। তারা জানেন, জেনে শুনেই করেছেন। ১ সপ্তাহে ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়েছে। সোনালী মুরগির দাম কেজিতে গত বছরের তুলনায় ৪৫% বেশি। চালের দাম মাসে ৪% বেশি বেড়েছে। এর সঙ্গে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট চলছে প্রায় ২ মাস ধরে। কোম্পানিগুলো দাম বাড়াতে চায়। সরকার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, কিন্তু ডিলার পর্যায়ে দাম বেড়ে গেছে। সুতরাং ভোক্তার পকেট কাটা হচ্ছেই, শুধু দায়টা নেওয়া হচ্ছে না। এখানে একটা জরুরি প্রশ্ন উঠে আসে, এই সরকার কার প্রতিনিধিত্ব করছে? ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না। সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। যে নির্বাচনে জনগণ নেই, সেই নির্বাচনে জেতা সরকারের কাছে জনগণের কষ্টের হিসাব চাওয়াটাই আসলে বেমানান। কারণ জনগণের ভোটের মুখোমুখি না হয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, থাকার কথাও না। হাবিবুর রহমান বা লাইজু বেগমের মতো মানুষ এই সরকারকে ভোট দেয়নি, পছন্দ করেনি, বেছে নেয়নি। তবু তাদের সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে এই মানুষগুলোকেই। বিএনপি দলটির জন্ম ইতিহাস সবার জানা। জিয়াউর রহমান সেনাবাহিনীর ছায়ায় বসে এই দলটি বানিয়েছিলেন রাজনৈতিক ক্ষমতা পাকাপোক্ত করতে। সেই উত্তরাধিকার বহন করে চলা দলটি যখন আবার ক্ষমতায় আসে, তখন প্রথমেই যা করে সেটা হলো সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো। ৩ বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৮.৫ থেকে ৯% মধ্যে ঘুরছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমছে না। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মানে আগুনে ঘি ঢালা। ক্যাবের সভাপতি শফিকুজ্জামান ঠিকই বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে দাম বাড়িয়েছে, কিন্তু সেই সুযোগটা তৈরি করে দিয়েছে সরকারের নীতি। বাজার নজরদারি নেই, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ভোক্তার স্বার্থ রক্ষার কোনো কার্যকর পদক্ষেপ নেই। যে সরকার নিজেই জনগণের রায় ছাড়া ক্ষমতায় বসেছে, তারা ভোক্তার অধিকার নিয়ে মাথা ঘামাবে এই আশা করাটাই বোধহয় ভুল। এপ্রিল মাস চলছে, গরম পড়েছে, মানুষ বাজারে যাচ্ছে, পকেটে টাকা কম নিয়ে ফিরছে। হাবিবুর রহমানের মতো মধ্যবিত্ত মানুষ ধার করছেন, লাইজু বেগমের মতো নিম্ন আয়ের মানুষ হিসাব মেলাতে পারছেন না। এই দায় বিএনপি সরকারের, এবং শুধু এই সরকারের। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক ওয়েবসাইট সায়েন্সের এক প্রতিবেদনে বাংলাদেশে বর্তমান হামের প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের টিকা কেনার বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করা হয়েছে। ইউনিসেফের বিশেষ সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পরিবর্তনের ফলে দেশে টিকাদান কর্মসূচি থমকে গেছে এবং প্রাণঘাতী হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সায়েন্স জার্নালের প্রতিবেদনে জানানো হয়, গত মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত দেশে ৩২,০০০-এর বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং ২৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিশু।
এই মহামারীর কারণে দেশের হাসপাতালগুলোতে বর্তমানে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে অসংখ্য শিশুকে শ্বাসকষ্টসহ গুরুতর অবস্থায় নিয়ে আসা হচ্ছে। বেড সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে টিকা কেনার ক্ষেত্রে একটি বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। মূলত অপুষ্টি এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি টিকার তীব্র সংকটের কারণে শিশু মৃত্যুর হার আরও বেড়েছে। সাধারণত বাংলাদেশে ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলার টিকা সরবরাহ করা হতো, যার অর্থায়ন আসত গ্যাভি ও সরকারের পক্ষ থেকে। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরে ড ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইউনিসেফের বদলে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে সতর্ক করেছিল যে এই পদ্ধতি টিকাদান ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সায়েন্স জার্নালকে জানান, তিনি স্বয়ং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এই সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছিলেন। পরবর্তীতে ওই নতুন দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাওয়ায় দেশের টিকার মজুদ দ্রুত ফুরিয়ে যায়। এর ফলে নিয়মিত টিকাদান কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং দেশ জুড়ে হামের মহামারীর সূত্রপাত ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আব্দুস সবুর সকালে এক গ্লাস পানি খেয়ে সাইকেলে চেপে শ্রমিকের হাটে এসেছেন। ৬৫ বছর বয়স, গায়ে ছেঁড়া গেঞ্জি। কাজ না জুটলে আজও না খেয়ে থাকতে হবে, এটা তিনি জেনেই বেরিয়েছেন। আলিমুদ্দিন বলছেন, একদিন কাজ জুটলে ৩ দিন খালি হাটে ফিরতে হয়। আব্দুর রহমান খালবিল থেকে শাপলা তুলে বিক্রি করছেন, ২ দিনে ৫০০ টাকা। এই মানুষগুলো নতুন কেউ না, এই সংকটও নতুন না। রংপুরের মানুষ এই ছবি আগে দেখেছে ঠিক এভাবেই, ঠিক এই মৌসুমে, ঠিক এই একই অসহায়ত্বে নিয়ে। এটাকে মঙ্গা বলা হতো। ২০০১ থেকে ২০০৬ বিএনপির শাসনামলে উত্তরবঙ্গের এই মঙ্গা ছিল প্রতি বছরের নিয়মিত বাস্তবতা। আশ্বিন কার্তিক মাসে ধান কাটার আগে কাজ থাকত না, খাবার থাকত না, মানুষ শহরে ভিক্ষা করতে আসত। জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চল মানেই ছিল মঙ্গার ছবি। হাড়জিরজিরে শিশু, শূন্য থালা। সেই বিএনপি সরকার ৫ বছরে মঙ্গা দূর করার জন্য কোনো কাঠামোগত পদক্ষেপ নেয়নি, সামাজিক নিরাপত্তার জাল বিস্তার করেনি, কৃষিভিত্তিক কর্মসংস্থান তৈরিতে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। মঙ্গা ছিল, থাকত, এটাকে স্বাভাবিক ধরে নেওয়া হতো। এরপর পরিবর্তন এসেছিল। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ল, কৃষিতে ভর্তুকি এলো, একটু একটু করে উত্তরবঙ্গের মানুষ মঙ্গার ধারণাটাকেই ভুলতে শুরু করল। ২০১২-১৩ সালের পর থেকে মঙ্গা শব্দটা আর সেভাবে আলোচনায় আসত না। এখন ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন হল, সেটা নিয়ে বিএনপির নিজের ভেতরেও যদি কেউ বিবেক থাকতেন, তিনি লজ্জা পেতেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে ছিল না। সাধারণ মানুষ কেন্দ্রে যায়নি। যে ভোট হয়েছে সেটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, ক্ষমতায় বসার একটা অবৈধ নকশা। এই নকশার ওপর ভর করে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, তাদের কাছে রংপুরের আব্দুস সবুরের জবাবদিহি চাবার কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই, কারণ তারা জনগণের ভোটে আসেননি। কিন্তু ক্ষমতায় তো আছেন, এবং ক্ষমতায় থেকে কি করছেন? রংপুরে ২ লাখ কৃষি শ্রমিক, তিস্তার চর, গঙ্গাচড়া, কাউনিয়া, তারাগঞ্জের মানুষ বছরের একটা নির্দিষ্ট সময় কাজ পায় না, এটা দশকের পর দশক ধরে জানা। এই সমস্যার সমাধানে কৃষিভিত্তিক শিল্প দরকার, গ্রামীণ কর্মসংস্থান দরকার, সামাজিক সুরক্ষা দরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড তুহিন ওয়াদুদ এ কথা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, মাঠের মানুষ নিজেই বলছেন। কিন্তু বিএনপির এই সরকার এপ্রিল মাসে এসেও এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। বিএনপি সেনানিবাসে জন্ম নেওয়া দল। এই দলের রাজনৈতিক সংস্কৃতি সবসময় ওপর থেকে নিচে, ব্যারাক থেকে রাজপথে। সাধারণ মানুষের দৈনন্দিন মাচার লড়াই এই দলের রাজনৈতিক ভাষায় কখনো কেন্দ্রে আসেনি। ক্যান্টনমেন্টের পরিকল্পনায় তিস্তার চরের মানুষের কথা থাকে না, থাকার কথাও না, কারণ সেই মানুষগুলো এই সরকারকে ভোট দেওয়ার সুযোগই পায়নি। আলিমুদ্দিন বলছেন, ছেলেমেয়েদের মুখে খাবার দিতে হবে বলেই প্রতিদিন বেরোন। আব্দুর রহমান ৭০ বছর বয়সে খাল থেকে শাপলা তোলেন। এটা ব্যক্তিগত দুর্ভাগ্য না, এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। এবং যে সরকার জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় বসেছে, সেই সরকারের কাছে এই ব্যর্থতার দায় স্বীকারের নৈতিক সাহসও নেই। মঙ্গা ফিরছে। নামটা হয়তো এখনও উচ্চারিত হচ্ছে না, কিন্তু ছবিটা একই। ঢাকার একটি বেসরকারি স্কুলে
এক বখাটে ছাত্র ও তার প্রভাবশালী অভিভাবকের হাতে পদার্থবিজ্ঞানের শিক্ষক দয়ালচন্দ্র পালের লজ্জাজনক নিগ্রহের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ধিক্কার ও নিন্দার ঝড় বইছে। প্রতিবাদে সরব হয়েছে স্কুলের ছাত্ররাও। কিন্তু দেশের শিক্ষামন্ত্রক ও উচ্চ আদালত যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন। গত মাসের মাঝামাঝি ঘটা এই ঘটনার আইনানুগ প্রতিকার চেয়ে অন্য অভিভাবকেরা প্রধান বিচারপতিকে চিঠি দিলেও কোনো সাড়া শব্দ মেলেনি। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পড়ুয়ারা জানিয়েছে, 15 এপ্রিল শিক্ষক দয়াল 10ম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন। এই ক্লাসের ছাত্র হাইকোর্টের এক বিচারপতির পুত্র বারবার শিক্ষক দয়ালচন্দ্রকে বাংলা বইয়ের একটি লাইনের ব্যাখ্যা বুঝিয়ে দিতে বলছিল। বাংলা শিক্ষকের কাছে এর ব্যাখ্যা জেনে নিতে বলেন দয়ালবাবু। এর পরেও ছাত্রটি নাছোড়বান্ধা দেখে শিক্ষক ছাত্রটির পাশে যান। অভিযোগ, ছাত্রটি বইয়ের একটি পাতা দেখানোর ভান করে তার সঙ্গে কুৎসিত আচরণ করে এবং একাধিকবার অশালীনভাবে তাকে স্পর্শ করে। অন্য ছাত্ররা স্তম্ভিত হয়ে যায়। শিক্ষক দয়ালবাবু উত্তেজিত হয়ে তাকে একটি থাপ্পড় দেন। পরে ছেলেটি বাড়ি ফিরে ঘটনাটি বিকৃতভাবে তার বাবা বিচারপতি আলী রেজার কাছে উপস্থাপন করে। প্রিন্সিপালকে ফোন করে দয়ালচন্দ্রকে তার বাড়িতে পাঠিয়ে দিতে বলেন বাবা। প্রিন্সিপাল ওই শিক্ষককে বিচারপতির বাড়িতে যাওয়া নির্দেশ দেন। শিক্ষক দয়ালচন্দ্র ও স্কুলের ছাত্রদের অভিযোগ, বিচারপতির বাড়িতে যাওয়ার পরে কোনো কথা না শুনেই তার বিরুদ্ধে ছাত্রকে থাপ্পড় মারার জন্য ফৌজদারি মামলার হুমকি দেওয়া হয়। দয়ালচন্দ্রের অভিযোগ, ছেলেটির মা সরাসরি বলেন, তুই ওর পা ধরে এক্ষুনি মাফ চা। উপায়ন্তর না দেখে শিক্ষক হয়েও ছাত্রের পা ছুঁয়ে ক্ষমা চান দয়ালবাবু। ঘটনার সময় দয়ালচন্দ্রের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছেছেন তার সঙ্গী ও সহকর্মী শিক্ষক নাসির উদ্দিন। সহশিক্ষক হারুনর রশিদ খান বলেন, দুর্ভাগ্য আমাদের, অন্যায় না করেও বিচারপতির বাড়িতে ডেকে নিয়ে একজন সিনিয়র শিক্ষককে শিক্ষার্থীর কাছে অপদস্থ করা হয়েছে। হুমকি শুনতে হয়েছে গার্জেনের মুখে। মোহাম্মদ ইউনুস আমলে নিয়োগপ্রাপ্ত বিচারপতি রেজা, তার স্ত্রী এবং এদের বখাটে ছেলের হাতে শিক্ষক হেনস্থার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে স্কুলে। শিক্ষক আর ছাত্ররা প্রতিকার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রথমে মানববন্ধন করে। তাতে যানজট বেঁধে গেলে পুলিশের তরফে তাদের উচ্চ আদালতে যেতে বলা হয়। স্কুলের শিক্ষক আর পড়ুয়ারা প্রধান বিচারপতির কাছে লিখিত নালিশ জানিয়েছেন। ২৬ এপ্রিল অভিযোগটি জমা হলেও কোনো সাড়া মেলেনি। হাইকোর্টের এক আইনজীবীর অভিযোগ, ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিতর্কিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের একক পছন্দে নিয়োগ করা হয়েছিল এই বিচারপতিকে। ওই আইনজীবীর কথায়, বিচারপতি এতটাই প্রভাবশালী যে শিক্ষক লাঞ্ছনার পরে পক্ষকাল পেরিয়ে গেলেও সরকার ও রাজনৈতিক মহল চুপ, সংসদেও কোনো সদস্য বিষয়টি তোলেননি। ঘটনার উল্লেখ করে ফেসবুকে মবের মুল্লুক শিরোনামে সরকারের একজন প্রাক্তন সচিব লিখেছেন, ইউনুসের জামানায় সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল শিক্ষাগুরুদের মর্যাদাহানি। হাসিনা বিদায়ের পরে মব সন্ত্রাসের শিকার হয়েছেন অন্তত ৪৫০০ জন শিক্ষক। রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন একাংশের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করা হয়। এর আগে ৮ বছর পর শনিবার জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। ২৩ সদস্যের জেলা কমিটিতে অলি আহাদকে সভাপতি, খায়রুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, নাইমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের দাবি, কেন্দ্র ঘোষিত এই কমিটিতে অছাত্র, বিবাহিত, মাদক কারবারি ও গুরুতর অপরাধের মামলার আসামিতে ভরপুর। কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ফেসবুকে নিজের পদ ফিরিয়ে দিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তার অভিযোগ, কমিটিতে প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। এদিকে খবর পেয়ে অবরোধস্থলে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা ঘোষিত কমিটি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাথে আলোচনার আশ্বাস দেন। ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসানের সাথে মামুনুর রশিদ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কমিটির বিরুদ্ধে অভিযোগগুলো আমলে নিয়ে কমিটির রিভিউ করা যেতে পারে বলে জানান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবন্ধের যেকোনো চুক্তির শর্ত হিসেবে দেশটি যেন সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, এমন দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ঘোষণা করেছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং এই লক্ষ্যেই দেশটিতে হামলা চালানো হয়েছে।
তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইরানের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত ৩ থেকে ৫% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে ইরানের কাছে বর্তমানে ৬০% সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে। তাত্ত্বিকভাবে এটিকে আরও পরিশোধিত করা হলে অন্তত ১০ থেকে ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানের অস্বীকৃতির মূলে রয়েছে অপ্রসারণ চুক্তি। ইরানের দাবি, এই চুক্তি অনুযায়ী যে কোনো স্বাক্ষরকারী দেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে বিদ্যুৎ, চিকিৎসা এবং শিল্পের মতো শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ৬ বিশ্বশক্তির সঙ্গে এক চুক্তিতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭% সীমাবদ্ধ রাখতে রাজি হয়েছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তিটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তা থেকে বেরিয়ে যান। ট্রাম্পের দাবি ছিল ওই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ২ মে এই নতুন হামলার কারণে একদিনে মোট নিহত ৪১ জনে পৌঁছেছে। চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫৯ এবং আহত হয়েছে ৮১৮৩ জন। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিয়েহে জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছে। এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত এবং লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও ৩ জন নিহত হয়। শৌকিন গ্রামেও পৃথক হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নাবাতিয়েহে শহরের আল কুদস মোড়ের কাছে বিমান হামলা চালানো হয় এবং টাইর জেলার সিদ্দিকিন শহরেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা করে। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা। তবে স্থানীয় সূত্র অনুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। ওই যৌথ বিবৃতিতে জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন সদস্য স্বাক্ষর করেছেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। শঙ্কা প্রকাশ করে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, রাষ্ট্র গঠন ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কোনো রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতেই হওয়া উচিত। অবিলম্বে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তারা। বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আরাফাত রহমান অভি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক ক্রয় বিক্রয় নগদ ১০,০০০ টাকাও উদ্ধার করা হয়।
শনিবার ২ এপ্রিল রাত 10:30টার দিকে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরাফাত রহমান অভির নিজ বাড়িতে অভিযান চালালে অবৈধ মাদক ৫১০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ওই বাড়ি থেকে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০,০০০ টাকাও উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় জড়িত আরাফাত রহমান অভিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশের অভিযানে ইয়াবা সহ মোহাম্মদ আরাফাত রহমান অভি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।